তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আপনারা বাদ দিয়েছেন, কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। সংসদে আপনারা দেখেছেন, আমরা পরিষ্কার বলেছি, নির্বাচন তো একটা হয় নাই, দুটো হয়েছে। শপথ দুইটা নেওয়ার কথা ছিল, আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? সেই আপনারাই তো আমাদের মতো বলেছিলেন গণমুঠে হা বলুন, তো জনগণ তো হা বলেছে। 70% মানুষ হা বলার পরে জনগণের এই অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন, অগ্রাহ্য করছেন কেন? এই নির্বাচন হওয়ার পরে দুঃখজনক, বর্তমান সরকারি দলের হাতে আমার 4 জন সহকর্মীকে জীবন দিতে হয়েছে। কেন এটা শুনতে হবে? কেন এটা দেখতে হবে? জায়গায় জায়গায় হামলা শুরু হয়েছে, মামলা শুরু হয়েছে। আশ্চর্য! আপনারা মারলেন, মব সৃষ্টি করলেন, লোকদেরকে বন্দী করে রাখলেন, চোখটা কেড়ে নিলেন, তারপরে আবার উল্টো তাদের উপরে মামলা দিলেন। কি মামলা? যে তারা আইফোন ছিনতাই করেছে। ধন্যবাদ, অন্তত একটা দামি ব্র্যান্ডের পণ্যের ব্যাপার করেছে। তারা সেখানে আইফোন ছিনতাই করতে গিয়েছিল। সেদিন আমি বলেছিলাম যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছে। হুবহু ওইগুলোই আপনারা অনুসরণ করেছেন। কোন জিনিসটা বাদ দিলেন না? আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে, হতে পারে ফাঁসির তক্তায় দাঁড়ানো লাগতে পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে হয় জেলে আর না হয় কবরে। আমি বলবো না, আগের সরকারও আরেকটা জায়গা তৈরি করেছিল, সেটা আয়না করে। এরকম যত ঘর হোক, সকল ঘরকে ইনশাআল্লাহ আমরা কোনো পাত্তাই দেব না। আমরা অঙ্গীকারবদ্ধ, গণভোটের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, বাংলাদেশে হবে। 96 সাল নিয়ে জামাতকে কোথা দেওয়া হয়, জামাতটা কি আওয়ামী লীগের সাথে জোট করেছে, তো সেই দিন জোটের একটা জবাব দিয়েছিলাম পার্লামেন্টের ভিতরে, আর বলেছি আগামীতে আল্লাহ তৌফিক দিলে বলবো। আজকে একটু বলি, 91 সালে পার্লামেন্ট গঠন হয়েছিল কিভাবে আপনারা জানেন? সরকার কিভাবে গঠন হয়েছিল? আমাদের সমর্থনের কারণে বিএনপি সেদিন সরকার গঠন করতে সক্ষম হয়েছে। আমরা কোনো শর্ত দেই নাই যে আমাদেরকে 1-2 মন্ত্রী দেন, 5-7টা মহিলা এমপি দেন, এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান দেন, অমুক জায়গার ডিজি দেন, কোনো কিছু আমরা বলিনি। আমরা চেয়েছিলাম একটা স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে, বাংলাদেশটা রাজনীতির প্ল্যাটফর্মে ফিরে আসুক। আমরা চেয়েছিলাম জনগণের অভিপ্রায়ের আলোকে একটা সরকার পরিচালিত। সরকার যখন গঠন হলো 94 সালে, অধ্যাপক গোলাম আজম সাহেব তৎকালীন ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খানের নেতৃত্বে 4 জন তার ঘনিষ্ঠ দায়িত্বশীলকে পাঠালেন তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। দলীয় সরকারের অধীনে নির্বাচন যখন বাংলাদেশে হয়েছে, প্রমাণ হয়েছে যে মানুষ স্বস্তিতে ভোট দিতে পারে না, মানুষের ভোটের কোনো প্রয়োজন হয় না, রেজাল্ট আগে থেকেই তৈরি থাকে, শুধু প্রকাশের অপেক্ষায় থাকে। যদি এই ধরনের একটা নন পলিটিক্যাল অরাজনৈতিক সরকারের অধীনে এবারকার নির্বাচনও না হতো, আপনি সরকার গঠন করতে পারতেন না। এটা প্রমাণ হয়েছে যে জনগণের ভোটের রায়ের প্রতিফলন পাওয়া গেছে। এটাকে স্থায়ীভাবে সংবিধানের অংশ করুন। বিলটা সরকারি দলের পক্ষ থেকে আনুন, ক্রেডিটটা আপনারা নেন। এটার বিরোধিতা করে কেউ পার পাবে না এবং সংসদে কেউ বিরোধিতা করবে না, কারণ এইটাতে একমত হয়েই তো এই নির্বাচন হয়েছে। আমাকে মাফ করবেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি সেদিন বলেছিলেন, খান সাহেব আপনি আমার পিতৃ, অন্য কিছু থাকলে বলেন। তখন আব্বাস আলী খান সাহেব বলেছিলেন যে আপনি আমাকে এই মর্যাদা দিয়েছেন পিতৃত্ব, আমি কৃতজ্ঞ, আমি অন্য কোনো দায়িত্ব নিয়ে আজকে আসিনি। তবে যেহেতু আপনি একটা মর্যাদা দিয়েছেন, সেই অভিজ্ঞতার জায়গা থেকে এতটুকু বলতে পারি, এই দাবিটা একদিন বাংলাদেশে বাস্তবায়িত হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে জান দিব জুলাই দিব না শীর্ষক আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ লেবার পার্টি। তো সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির জামাত ডাক্তার শফিকুর রহমান, এবং সেখানে তিনি অসাধারণ একটা বক্তব্য দিয়েছেন, যা ভিডিওর শুরুতে সামান্য অংশ আপনারা শুনলেন। এখন আপনাদের পুরো বক্তব্যের ভিডিওটা দেখাবো,
তো আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো বক্তব্যটা দেখে যাবেন। তো চলুন আমরা আমিরা জামাতের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি। সম্মানিত সহকর্মীবৃন্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। কেউ ইতিহাসের দর্শক হিসাবে, ইতিহাসের অংশ হিসাবে নিজেদের জীবনের অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ থেকে এখানে বক্তব্য রেখেছেন। আর কেউ বক্তব্য রেখেছেন জীবন্ত বাংলাদেশের সঙ্গী হয়ে, বিশেষ করে 24-এ যে জনতার অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের একজন রক্তমাখা কর্মী হিসাবে অনেকে এখানে বক্তব্য রেখেছে। আমি লম্বা কোনো বক্তব্য রাখতে চাই না, জাস্ট কিছু অঙ্গীকার পুনর্ব্যক্ত করতে চাই। নাম্বার 1, আমরা বিশ্বাস করতে চাই বর্তমান সরকারি দলে যারা আছেন তারা 17.5 বছর আমাদের মতোই মজলুম ছিলেন। আমি তাদেরকে একবার অনুরোধ করব, জাতির উপরে যে জুলুমের পাহাড় নেমে এসেছিল এই ক্ষেত্রটা কেন কিভাবে প্রস্তুত হয়েছিল তারা যেন একবার চিন্তা করেন। তারা যেন চিন্তা করেন 17.5 বছর বাংলাদেশের মানুষ, বিশেষ করে সেই সরকারের বিরোধী যারা ছিলেন, বিরোধী রাজনৈতিক মতবাদে যারা বিশ্বাস করতেন, তারা সহ সমস্ত আলিম উলামা, সাংবাদিক মহল, সুশীল সমাজ, ব্যবসায়ীরা, সাধারণ মানুষেরা, শ্রমিক জনতারা, তারা কেমন ছিলেন তারা যেন একটু চিন্তা করেন। তারা নিজেরাই বলেছেন তাদের সময় কেটেছে পাট খেতে, ধান খেতে। এখন হঠাৎ করে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিলেন একটা রক্ত ভেজা আন্দোলনের মাধ্যমে। তারপরে এই স্মৃতি তাড়াতাড়ি ভুলে গিয়ে যে হাসলটটা ফ্যাসিস্ট সরকারের ছিল সেইটা আপনারা আবার ধারণ করতে যাচ্ছেন কেন? আমরা তো নতুন কিছুই দেখতে পাচ্ছি না। তখনকার ফ্যাসিস্টরা যা করেছে হুবহু তার একটা ফটোকপি আপনাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। কোন জিনিসটা আপনারা বাদ দিয়েছেন? কোন জিনিসের পরিবর্তন করেছেন? ওরা যেমন বিরোধী মতকে দমন করার জন্য ষড়যন্ত্র, অপপ্রচার এবং বল প্রয়োগের আশ্রয় নিয়েছিল, আপনারা সবগুলা ইতিমধ্যে নিয়ে ফেলেছেন। সংসদে আপনারা দেখেছেন, আমরা পরিষ্কার বলেছি নির্বাচন তো একটা হয় নাই, দুটো হয়েছে। শপথ 2টা নেওয়ার কথা ছিল, আমরা নিলাম, আপনারা নিলেন না কেন? সেই আপনারাই তো আমাদের মতো বলেছিলেন গণমুঠে হা বলুন, তো জনগণ তো হা বলেছে। 70 ভাগ মানুষ হা বলার পরে জনগণের এই অভিপ্রায়কে আপনারা অপমান করছেন কেন? অগ্রাহ্য করছেন কেন? 71-এর যুদ্ধ কেন হয়েছিল? বেসিক 2টা কারণ ছিল। একটা ছিল বৈষম্য, আরেকটা ছিল জনগণের ভোটকে সম্মান না দেখানো। এখন হুবহু দেখি তাই সবকিছু, কোনো বেশন দেখতে পাচ্ছি। জনৈক শামসুল আলমের কথা এখানে বলা হয়েছে, নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে তিনি বিএনপির র্যাঙ্ক এন্ড ফাইলের একজন অ্যাক্টিভিস্ট। তাকে কোথায় নিয়ে বসালেন? নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসাবে বসালেন। 1 বছরের জন্য আপনারা চুক্তিভিত্তিক তাকে নিয়োগ দিয়েছেন। আপনাদের মতলব আপনারাই ভালো জানেন। তবে এই 1 বছরের ভিতরে গুরুত্বপূর্ণ অনেকগুলা নির্বাচন হবে। যেই লোক তার দলের জন্য জান প্রাণ দিয়ে কাজ করেছে সেই লোককে একটা নিরপেক্ষ জায়গায় আপনারা পাঠিয়ে দিলেন। অথচ শেখ হাসিনার হাতে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন, নির্বাচনের জেনোসাইড হয়েছিল। 14 নির্বাচনে বলা হয় সেখানে অবুঝ নিরীহ প্রাণীরা গিয়েছিল, মানুষ ভোট দিতে চায়নি। 18 সালের নির্বাচন ধৈর্য ধরতে পারে নাই, নিজেদের কর্তৃত্বে নিয়ন্ত্রণে সবকিছু থাকার পরেও নির্বাচনের আগের রাতেই সবকিছু সাবাড় করে ফেলেছিল। এই জন্য অত্যন্ত ইনোসেন্ট একটা কান্ট্রি, কিন্তু বিশ্বে পাওয়ারফুল। তাদের বাংলাদেশি রাষ্ট্রদূত বলেছিলেন যে এটা মিডনাইট ইলেকশন, জনগণও তাই বলত। আর 24 সালে এসে আমিডামি করলেন। এই নির্বাচনগুলোকে জাতি ঘৃণা করে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু আবার সেই একই আয়োজন আমরা দেখতে পাচ্ছি। মনে রাখবেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। সূর্য কিন্তু মাত্র একদিন পূর্ব দিকে উঠে না আর একদিন পশ্চিম দিকে ডুবে না, প্রতিদিন উঠে, প্রতিদিন ডুবে। সূর্য যখন উঠে তখন শক্তিমত্তা নিয়ে উঠে, দুপুর পর্যন্ত মারাত্মক বিরক্তপনা থাকে, তার ঝাল থাকে অনেক, কিন্তু দুপুরের পর থেকে তার পতন শুরু হয় এবং শেষ পর্যন্ত গিয়ে সে ডুবতে বাধ্য হয়। কারো সূর্য মাথার উপরে দুপুর বেলা স্থির হয়ে থাকবে না, থাকে নাই অতীতে, আগামীতেও থাকবে, এই কথা চিন্তা করার কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যদি কোন সরকার জনগণের অভিপ্রায়কে সম্মান করে চলে তাহলে সেই সরকার মানুষের মনোজগতে শক্ত আসন বা ভিত্তি করে তোলে। আর মানুষের অভিপ্রায়কে যারা অপমান অগ্রাহ্য করে, জনগণ তাদের অন্তর থেকে তাদেরকে ঘৃণা করে, প্রত্যাখ্যান করে।
এমন ভাবে প্রত্যাখ্যান করে যে শেষ পর্যন্ত এই সৎসাহসটাও থাকে না যে নিজের দেশে আমি থাকি, আমি ফেস করি, দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। আমরা একটা মুসলিম সংগঠন, আপনারা জানেন 24 সালের 1 আগস্ট আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। আমরা এটাকে সাথে সাথে প্রত্যাখ্যান করেছিলাম। আমরা ধন্যবাদ জানাই, সেই দিন বিএনপিও এটাকে প্রত্যাখ্যান করেছিল, আমাদের সমস্ত গণতান্ত্রিক ধারার দলগুলা প্রত্যাখ্যান করেছিল, এলডিপি করেছিল, সম্ভবত সবার আগে প্রতিবাদ করেছিলেন ডক্টর কর্নেল অলি আহমদ। একে একে সবাই করেছে। আমরা সবার কাছে কৃতজ্ঞ, ঋণী। এটি গণতন্ত্রের চেতনা। কিন্তু আফসোস, আমাদেরকে নিষিদ্ধ করেছিলেন নিজের গদিকে একদম নির্ভেজাল করার জন্য, নিরাপদ করার জন্য। কিন্তু 1, 2, 3, 4 এই 3 দিনেই মজা লুটেছেন। 5ম দিনে দুপুরে রান্না করা ভাত ফেলেই চলে যেতে হয়েছিল। দিস ইজ রিয়েলিটি। এখানে আমাদের কোনো হাত নাই, সমস্ত হাত আল্লাহ তাআলার কুদরতের হাত, মহা শক্তিশালী আল্লাহর হাত। এই আল্লাহর উপর যাদের বিশ্বাস আছে, কোরআনের ওই আয়াতের উপর যাদের বিশ্বাস আছে, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, তারা যেন ভুলে না যায় যে সমস্ত শক্তি, কর্তৃত্ব মানুষের হাতে নয়, আল্লাহ তাআলার হাতে। মজলুমের আহাজারি যখন বাতাসকে ভারী করে ফেলে, আল্লাহ তাআলার সাহায্য তখন জমিনে নেমে আসে। কি হলো? মজলুম ছিলেন, এখন জালিম হতে যাচ্ছেন কেন? একটা ইনোসেন্ট ছেলে আলিফ, আমি তাকে দেখতে গিয়েছিলাম হসপিটালে। তার মা মানসিকভাবে বাসায় মহিন, বাবা অ্যাক্সিডেন্ট করে ওকে যে পড়ে আছেন বিছনায়। একটা মাত্র ভাই, সেও খুব সাউন্ড মনে হলো না। এই ছেলেটা ইন্টারমিডিয়েট পরীক্ষার্থী আগামীতে, সে একাধারে লেখাপড়া করে, টিউশনি করে, তার পরিবার চালায়। এই ছেলেটাকে রড দিয়ে পিটিয়ে তার চোখ শেষ করে দিলেন, দুনিয়া দেখার আলোটা নিভাই দিলেন। তো চোখ তো শেষ করেছিল, শেষ হাসিনা। আপনারা আবার শুরু করলেন কেন? হ্যাঁ, পাটোয়ারি একটু গরম বক্তব্য দেয় মাঝে মাঝে, অনেকের কষ্ট হয়। সে নরম সুরে বলেছে, আমি আর গরম বক্তব্য দিব না, কোনো বক্তব্যই দিব না, শুধু আলিফের চোখটা ফিরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী। পারবেন? চোখটা ফিরিয়ে দিতে পারবেন? পারবেন না। নিরীহ একটা ছেলে, সে কি হাতে অস্ত্র নিয়ে কাউকে মারতে এসেছিল? তার নেতৃবৃন্দকে আঘাত করা হচ্ছে, আক্রমণ করা হয়েছে। তার আবেগ এবং দায়িত্ববোধের জায়গা থেকে তাদেরকে প্রোটেক্ট করার জন্য সে এগিয়ে এসেছিল খালি হাতে। তাকে শেষ করে দিলেন কেন? এই নির্বাচন হওয়ার পরে দুঃখজনক, বর্তমান সরকারি দলের হাতে আমার 4 জন সহকর্মীকে জীবন দিতে হয়েছে। কেন এটা শুনতে হবে? কেন এটা দেখতে হবে? জায়গায় জায়গায় হামলা শুরু হয়েছে, মামলা শুরু হয়েছে। আশ্চর্য। আপনারা মারলেন, মব সৃষ্টি করলেন, লোকদেরকে বন্দী করে রাখলেন, চোখটা কেড়ে নিলেন, তারপরে আবার উল্টো তাদের উপরে মামলা দিলেন। কি মামলা? যে তারা আইফোন ছিনতাই করেছে। ধন্যবাদ, অন্তত একটা দামি ব্র্যান্ডের পণ্যের ব্যাপার করেছে। তারা সেখানে আইফোন ছিনতাই করতে গিয়েছিল। সেদিন আমি বলেছিলাম যে আপনারা তো হুবহু দেখে ওই দিকেই হাঁটছেন। ফ্যাসিস্ট আমলে আপনাদের বর্তমান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বেনেট ব্যাগ ছিনতাইয়ের মামলা দিয়েছিল। আপনারা এতটুকু অনুগ্রহ করেছেন যে একটা ভালো স্ট্যান্ডার্ডে অন্তত আইফোনে নিয়ে এসেছে। হুবহু ওইগুলোই আপনারা অনুসরণ করেছেন। কোন জিনিসটা বাদ দিল না? এখানে আমাদের মধ্যে একমাত্র বর্ষিয়ান রাজনীতিবিদ ডক্টর কর্নেল অলি আহমদ বিক্রম, তিনি আফসোস করে বলে গেলেন যে এখন রাজনীতিতে ইকরামিকে প্রমোট করা হচ্ছে, অশালীনতাকে প্রমোট করা হচ্ছে। একজন তো প্রমোশন পাইতে পাইতে সচিব হয়ে গেছে। সচিব হওয়ার জন্য এখন আর বিশেষ কোয়ালিফাই করা লাগবে না। সচিব হওয়ার জন্য দলীয় একটা পদ থাকলেই হবে। সচিব হওয়ার জন্য আজগুবি কিছু কথাবার্তা, বয় বক্তব্য, অন্যদেরকে হেয় করে, ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে কিছু প্র্যাকটিস করলেই, আর ধাপে ধাপে প্রথমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তারপরে আস্তে আস্তে ডেপুটি কমিশনার, এরপরে জয়েন্ট কমিশনার, মানে সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, এত কষ্ট করা লাগবে না। শর্ট কোর্স, মাত্র 3 মাস প্র্যাকটিস করলে হয়ে যাবে। মনে রাখবেন,
দুধ কলা দিয়ে যদি কাল সাপ বসেন, একদিন সেই সাপের বলে আপনার জীবনও যেতে পারে। মনে রাখবেন, এরা কারো নয়। এরকম আচরণ যারা করে, যেই করুক, আমি কারো পার্টিকুলার নাম নিতে চাচ্ছি না, এরা আসলে মতলববাজ। এরা তাদের নিজের, এবং এরা সমাজকে ডুবায়, নিজেও ডুবে। আগের সরকারের একজন মন্ত্রী ছিলেন, তিনি কিছু বললেই মানুষ তার নামে বলতো, হাসাও কি জানি একটা বলতো। তা আপনারা তার রিপ্লেসমেন্ট দিচ্ছেন, সেটা করছেন। এই বাংলাদেশ তো এটা দেখার জন্য এত রক্ত দেয়নি 24-এ। আমরা একটা অঙ্গীকার নিয়ে, জনগণের একটা আকাঙ্ক্ষাকে লালন করে আমরা বাঁচতে চাই। আমাদের অঙ্গীকার 24 আমরা বৃথা যেতে দেব না ইনশাআল্লাহ। জুলাইকে আমরা হারিয়ে যেতে দেব না ইনশাআল্লাহ। জুলাইকে সব কিছুর বিনিময়ে বাঁচিয়ে রাখবো। কারণ জুলাই এসেছে মূলত বৈষম্যকে মুহুরের আঘাত দেওয়ার জন্য। বৈষম্য আর চলবে না বাংলাদেশে। এখন যারা বৈষম্য করছেন সরকারে গিয়ে, মাসুল আপনাদেরকেই দিতে হবে। আমরা জানি রাজপথ আমাদের ঠিকানা, আসল ঠিকানা। সেই রাজপথে নামলে অনেক কিছু হতে পারে। হতে পারে ফাঁসির তক্তায় দাঁড়ানো লাগতে পারে। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে, হয় জেলে আর না হয় কবরে। আমি বলবো না, আগের সরকারও আরেকটা জায়গা তৈরি করেছিল, সেটা আয়না করে। এরকম যত ঘর হোক, সকল ঘরকে ইনশাআল্লাহ আমরা কোনো পাত্তাই দেব না। আমরা অঙ্গীকারবদ্ধ, গণভোটের রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ, বাংলাদেশে হবে। 96 সাল নিয়ে জামাতকে কুঠা দেওয়া হয়, জামাতটা কি আওয়ামী লীগের সাথে জোট করেছে। তো সেই দিন জোটের একটা জবাব দিয়েছিলাম পার্লামেন্টের ভিতরে, আর বলেছি আগামীতে আল্লাহ তৌফিক দিলে বলবো। আজকে একটু বলি, 91 সালে পার্লামেন্ট গঠন হয়েছিল কিভাবে আপনারা জানেন? সরকার কিভাবে গঠন হয়েছিল? আমাদের সমর্থনের কারণে বিএনপি সেদিন সরকার গঠন করতে সক্ষম হয়েছে। আমরা কোনো শর্ত দেই নাই যে আমাদেরকে 1-2 মন্ত্রী দেন, 5-7টা মহিলা এমপি দেন, এই ডিপার্টমেন্টের চেয়ারম্যান দেন, অমুক জায়গার ডিজি দেন, কোনো কিছু আমরা বলিনি। আমরা চেয়েছিলাম, একটা স্বৈরাচারী সরকার বিদায় নিয়েছে, বাংলাদেশটা রাজনীতির প্ল্যাটফর্মে ফিরে আসুক। আমরা চেয়েছিলাম জনগণের অভিপ্রায়ের আলোকে একটা সরকার পরিচালিত। সরকার যখন গঠন হলো 94 সালে, অধ্যাপক গোলাম আজম সাহেব, তৎকালীন ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খানের নেতৃত্বে 4 জন তার ঘনিষ্ঠ দায়িত্বশীলকে পাঠালেন তৎকালীন প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। দলীয় সরকারের অধীনে নির্বাচন যখন বাংলাদেশে হয়েছে, প্রমাণ হয়েছে যে মানুষ স্বস্তিতে ভোট দিতে পারে না। মানুষের ভোটের কোনো প্রয়োজন হয় না, রেজাল্ট আগে থেকেই তৈরি থাকে, শুধু প্রকাশের অপেক্ষায় থাকে। যদি এই ধরনের একটা নন পলিটিক্যাল, অরাজনৈতিক সরকারের অধীনে এবারকার নির্বাচনও না হতো, আপনি সরকার গঠন করতে পারতেন না। এটা প্রমাণ হয়েছে যে জনগণের ভোটের রায়ের প্রতিফলন পাওয়া গেছে। এটাকে স্থায়ীভাবে সংবিধানের অংশ করুন। বিলটা সরকারি দলের পক্ষ থেকে আনুন, ক্রেডিটটা আপনারা নেন। এটার বিরোধিতা করে কেউ পার পাবে না, এবং সংসদে কেউ বিরোধিতা করবে না। কারণ এইটাতে একমত হয়েই তো নির্বাচন হয়েছে। আমাকে মাফ করবেন, তিনি দুনিয়া থেকে চলে গেছেন। তিনি সেদিন বলেছিলেন, খান সাহেব আপনি আমার পিতৃ, অন্য কিছু থাকলে বলেন। তখন আব্বাস আলী খান সাহেব বলেছিলেন যে আপনি আমাকে এই মর্যাদা দিয়েছেন পিতৃতুল্য, আমি কৃতজ্ঞ। আমি অন্য কোনো দায়িত্ব নিয়ে আজকে আসিনি। তবে যেহেতু আপনি একটা মর্যাদা দিয়েছেন, সেই অভিজ্ঞতার জায়গা থেকে এতটুকু বলতে পারি, এই দাবিটা একদিন বাংলাদেশে বাস্তবায়িত হবে। এটা আপনার হাতে হবে না কার হাতে হবে আমি জানি না। এটা কি খুব সহজে হবে নাকি অনেক পানি গুলা করে হবে, এটাও আমি জানি না, কিন্তু ইনশাল্লাহ এটা হবে। আমরা একটা বিল করে সাবমিট করলাম, সেই বিলটা আলোচনাই আসলো। 5 বছরের মেয়াদ শেষ হলো, এইভাবেই আন্দোলন শুরু হলো। আমাদের আর করার কি ছিল? এটা তো কোনো দলীয় দাবি ছিল না, এটা জনগণের পক্ষে ভোটকে নিশ্চিত নিরাপদ করার জন্য এই দাবিটা ছিল। তখন তার মানেন নাই, কিন্তু আল্লাহ তাআলার বিধান, এটা পরিবর্তন হয় না। এই মেয়াদ পূর্ণ করে খুবই ছোট্ট মেয়াদের জন্য তারা আরেকটা নির্বাচন দিয়ে, সেই নির্বাচনে মেজর পার্টিগুলো অংশগ্রহণ করে নাই। আপনারা জানেন বিএনপি করেছিল, তাদের সাথে একটা দলকে তারা বিশেষভাবে নিয়েছিল।
কয়েকদিনের পার্লামেন্টারে একমাত্র বিল যেটা পাশ করলেন সেটা কেয়ারটেকার সরকারের বিল। তাহলে এই বিলটা আগে করলেন। জনগণকে কেন আপনি আন্দোলনের পথে ঠেলে দিলেন? কেন এত হরতাল অবরোধের প্রয়োজন হল? কেন জানমালের ক্ষতি হল? কেন হাজার হাজার মামলা হল? এই পানিটা গুলা করার তো দরকার ছিল। এবারও তারা নিজেরাই তাদের 31 দফার প্রথম দফায় সংস্কারের কথা বলেছে এবং নিজেরা ইলেকশনের সময় দাবি জানালেন, এখন সেটাই তারা মানেন না। এখন তারা বলেন যে এটা সংবিধানে নেই। আরে ভাই, সংবিধানে তো 26 সালের নির্বাচনও তো নেই। যদি সংবিধান খুঁজেন তাইলে এখন কোন পার্লামেন্ট নাই। সংবিধান খুঁজলে এখন বর্তমান যে সরকারি দল ওটাও নাই, বর্তমান যে বিরোধী দল তাও নাই। এটা ছিল ডক্ট্রিন অফ নেসেসিটি। উইল অফ দ্য পিপল রিয়েল ইজ দ্য সুপ্রিম ল। এর ভিত্তিতে এটা হয়েছে, জনগণ এটাই মেনে নিয়েছে। একটা মানলেন, আরেকটা মানলেন না। আবার সেই আব্বাস আলী খান সাহেবের কথাই আমার মনে পড়ে, মানবেন তবে অনেক পানি গুলা করে না। এই ক্ষতিটা দেশে করবেন না। মেহরবানি করে সম্মানিত হোক, জনগণের ভোটকে সম্মান করুন, তাহলে জনগণও আপনাদেরকে সম্মান করবে। আর দলীয়করণের যে রাজনীতির দিকে একদম নেকেটলি উলঙ্গভাবে আপনারা পা দিয়েছেন, ফিরে আসেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দায়িত্ব নেওয়ার আগে নির্বাচনের পুরা সময়টা জুড়ে বলেছেন যে আমরা একটা মেরিটোক্রেটিক সোসাইটি চাই, আমরা পলিটোক্রেটিক সোসাইটি বিল্ড আপ করব। এখন কি করছেন? এখন তো পুরাটাই তার উল্টা। যে স্তরে স্থানীয় সরকারে নির্বাচন হয়ে নির্বাচিত প্রতিনিধিরা মানুষের সেবা করবে, সব জায়গায় আপনারা দলীয় লোকদেরকে, নেতাদেরকে বসাই দিচ্ছেন প্রশাসক। প্রশাসক বসাবেন, বসান, যদি খণ্ডকালীন বসাতে হয় সেখানে প্রশাসনের লোকদেরকে এনে বসান, দলীয় নেতাকে বসাতে হবে। এরপরে যত তাড়াতাড়ি পারেন নির্বাচনটা দিয়ে জনপ্রতিনিধিদের সুযোগ করে দেন। আপনারা সব জায়গা ব্লক করে রেখেছেন। এখন শুধু নির্বাচিত জায়গাও নয়, যে সমস্ত জায়গায় প্রশাসনের লোকদের দায়িত্ব পালন করার কথা, এখন সরাসরি সেখানে দলের নেতাদেরকে আপনারা পদায়ন করে দিচ্ছেন। বাংলাদেশের নতুন নজির আপনারা স্থাপন করছেন। আমরা পরিষ্কার ভাবে ঘোষণা দিচ্ছি, এগুলো আমরা প্রত্যাখ্যান করলাম, এগুলো আমরা মানি না, এগুলো আমরা মানব না। তাহলে এই কোটা বিরোধী আন্দোলনরা করেছিল কেন? সেই কারণেই তো করেছিল। এখন সেই কোটাকে আরো বিকট আকারে আপনারা নিয়ে এসেছে। আন্দোলন কারো সৃষ্টি করতে হয় না। আন্দোলনের কজ যখন তৈরি হয়ে যায়, আন্দোলন তখন অটোমেটিক্যালি সামনে চলে আসে। সম্ভবত এই জাতি একটা দুর্ভাগা জাতি। নইলে পদে পদে শাসক গোষ্ঠী কেন জাতির সাথে এত প্রতারণা করে? কথা দিয়ে কেন কথা রাখে না? কেন নিজেদের কথার বাইরে চলে গিয়ে উল্টাটা করে? কিন্তু আবার জাতি সৌভাগ্যবান যে কোনো প্রতারককে এই জাতি ছেড়ে দেয়নি, ছেড়ে দেবে না। আমরা বিএনপিকে, বর্তমান সরকারকে একটা প্রতারক দল হিসেবে আমরা দেখতে চাই না, শাসক হিসেবে দেখতে চাই না। আমরা চাই তারা জনগণের সাথে দেওয়া ওয়াদাটা অন্তত রক্ষা করে। আমরা কথা দিয়ে যাচ্ছি, লড়াই আমাদের চলবে ইনশাআল্লাহ। সংসদে আবারও বলছি, ততদিন থাকবো যতদিন টাকা দেশ এবং জনগণের জন্য প্রয়োজন মনে করব। যখন মনে করবো আর প্রয়োজন নাই, তখন ওই জনগণের কাতারেই মিশে যাবো ইনশাল্লাহ পুরোপুরি। এখন আমাদের ক্ষেত্র দুইটা, একটা সংসদ, সমাধান হলে ঠিক আছে, না হইলে আমাদের রাজপথ। রাজপথ কেউ কেড়ে নিতে পারবে না ইনশাল্লাহ। রাজপথের জমিদারি জনগণ কাউকে দেয় নাই। এই যে মব সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন জায়গায়, মবের বিরুদ্ধে কথা বলেছিলেন যে নতুন বাংলাদেশে আর মব হবে না, তাই এখন কারা করে এই মবগুলো বন্ধ করেন। আমিও যদি মব করি আমারও হাত অবশ করে দেন, এবং মনে রাখবেন আপনারাও মব করে বেশি দূর হাত বাড়াতে পারবেন না, সেই হাতটাও ইনশাল্লাহ অবশ হয়ে যাবে। আমরা সকল মবের বিরুদ্ধে। হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে কারো সম্মানহানি করে ব্যক্তিগত আঘাত দিয়ে কথা বলার পক্ষে। আমি চাই যুক্তির সাথে আমরা কথা বলবো, আমার কথা বলিষ্ঠ হবে নিঃসন্দেহে, কোনো দুর্বলতা থাকবে না, কিন্তু ব্যক্তিকে আঘাত করার প্রয়োজন আমাদের নাই। ব্যক্তি আর দায়িত্ব কিন্তু আবার এক জিনিস না, এখানে ভুল করা যাবে না। যারা দায়িত্বে আছেন তাদের সমালোচনা চলবেই। দায়িত্বে যদি থাকতে চান, সমালোচনা সহ্য করার গুণও আপনাদের থাকতে হবে। যদি সমালোচনা সহ্য না করে তুষামতকারীকে আপনারা যদি প্রমোট করলেন, লালন করেন, মনে রাখবেন সেই তুষামতকারীরাই আপনাদেরকে বঙ্গোপসাগরে ডুবে আসা।
বিরোধী দল লাগবে না। সেই পথ থেকে ফিরে আসো, জনগণের অভিপ্রায়ের দিকে ফিরে আসো। আজকের জুলাইয়ের এটাই আপনাদের কাছে আমাদের অঙ্গীকার। জীবন একটাই, আল্লাহর জন্য, জনগণের প্রয়োজনে দিতেছে। আল্লাহ যেন কবুল করে। হুমকি দামকে সংসদের ভিতরে দেওয়া হয়েছে। একজন বললে যে অতীতের যে পাওনা আপনাদের ছিল এখনো বাড়াবাড়ি করলে সেটা হবে। আমি বললাম যে এটা দেখে দেখেই বাংলাদেশ আজকে এই পর্যায়ে এসেছে। ওটা নতুন করে হুমকি দেবেন না আমাদের। কি আশ্চর্য, কি অভদ্রতা! সংসদের ভিতরে পর্যন্ত কোন জায়গায় বসে কথা বলছে, এই সেন্সটুকু নেই। সারা দুনিয়ার মানুষের কাছে চলে যাচ্ছে, লাইভ কাস্ট হচ্ছে। কি বলছে সেই সেন্সটা? আবার দেখি যে অনেকে এই সমস্ত নোংরা কথায় টেবিল চাপড়ে। আশ্চর্য! টেবিল চাপড়াবেন ভালো জিনিস, খারাপ জিনিসকে কেন সমর্থন? ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ ভালো থাকবো। আমরা লড়াই করেই ভালো থাকবো, মাথা নত করবো না, মাথা উঁচু করে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশ মুক্তি পাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, লেবার পার্টি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা আমির জামাত ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের ভিডিওটা দেখলেন। তো আমির জামাতের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।